সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি এডট কলেজ কর্তৃক আয়োজিত পদার্থবিদ্যার চতুর্থ বর্ষ অনার্স অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শামসুল আলম, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি এডট কলেজ, পাবনা। আজকে তোমাদের আমি যে চ্যাপ্টার নিচ্ছিলাম, ইলেকট্রোডাইনামিক্স বা তড়িৎ গতিবিদ্যা। এই তড়িৎ গতিবিদ্যা কোর্সের চ্যাপ্টার 3 বা ম্যাক্সওয়েলস ইকুয়েশন আমরা পড়াচ্ছিলাম। ম্যাক্সওয়েলস ইকুয়েশনের লেকচার নম্বর 10, লেকচার 10 আমি দিতে যাচ্ছি আজকে। এবং ইলেকট্রোডাইনামিক্স এর সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে এই ম্যাক্সওয়েলস ইকুয়েশন। এই চ্যাপ্টারটা খুবই ভালোভাবে আয়ত্ত করতে হবে এই চ্যাপ্টার সম্পর্কে জানতে হলে। গত দিনে আমরা পড়েছিলাম হচ্ছে পয়েন্টিং ভেক্টর বা পয়েন্টিং উপপাদ্য। এটা আহ, কোনো তড়িৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে শক্তি সঞ্চালন করে। ওই ইলেকট্রোম্যাগনেটিকের শক্তির সঞ্চালনের দিকের সাথে লম্বভাবে যদি আমরা দেখো, যে আমরা যদি আমরা জানি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ শক্তি সঞ্চালন করে, এক স্থান থেকে অন্য স্থানে শক্তির সঞ্চালন ঘটায়। তাহলে ওটা যখন এক স্থান থেকে, দেখছে না কেন? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেহেতু আলোর বেগে সঞ্চালন হয় এবং এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়, তাহলে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আসলে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড মিলে যে তোর ওয়েভটা উৎপন্ন হয় সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে হচ্ছে তরঙ্গ। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা হচ্ছে শক্তি সঞ্চালন করতেছে এক স্থান থেকে অন্য স্থানে। এরকম শক্তি সঞ্চালনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে শক্তিটা সঞ্চালন করছে তার অভিমুখ, শক্তিটা এদিকে যাচ্ছে, তার অভিমুখে যদি আমরা একটা একক ক্ষেত্রফল রাখি, একক ক্ষেত্রফল মানে এ মানের ক্ষেত্রফল রাখলাম, এর ভিতর দিয়ে যে পরিমাণ শক্তি লম্বভাবে প্রবাহিত হবে সেই শক্তির পরিমাণকে বলা হবে কি? পয়েন্টিং ভেক্টর। দ্যাট ইজ, এখানে আমরা দেখলাম লম্বভাবে প্রবাহিত হবে পয়েন্টিং ভেক্টর। কতদিন আমরা দেখছি পয়েন্টিং ভেক্টর পি ইকুয়াল টু কত? ই ক্রস এইচ। এটাকে বলা হচ্ছে কি ভেক্টর? পয়েন্টিং ভেক্টর। ঠিক আছে? তাহলে পয়েন্টিং ভেক্টরটা আসলে কি? একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যতটুকু ইলেকট্রোম্যাগনেটিক শক্তি ফ্লো হবে, পাস হবে, সেটাই হবে তার হচ্ছে পয়েন্টিং ভেক্টর। এটা শক্তি সঞ্চালনের হার নির্দেশ করে। তাহলে এই ইসের ক্ষেত্রে এই এর মাত্রায় পয়েন্টিং উপপাদ্য, পয়েন্টিং যে ভেক্টরটা, এই পয়েন্টিং ভেক্টরের তোমার ইয়েটা কি, উম, এককটা কি? এটা গেলে পরে আমরা এককটা জানার জন্য আমরা মাত্রা নিয়ে একটু কাজ করব। মাত্রা নিয়ে বা ডাইমেনশন নিয়ে কাজ করব। যেহেতু এটা পি লেখা হচ্ছে, আমরা পি লিখি, মাত্রা থার্ড ব্র্যাকেট দিয়ে আটকাতে হয় নিয়ম অনুযায়ী। ই কে আটকালাম, আর তোমার এইচ কেও আটকালাম। তাহলে ই এইচ। তাহলে এখান থেকে আমাদের ই এবং এইচ এর এই দুইটার কি জানতে হবে? মাত্রাটা আমাদের জানা দরকার। তো আলাদা আলাদা ভাবে আমরা আগে বের করে নিই, বের করে নিয়ে তারপরে বসাই, সেই ক্ষেত্রে আমাদের বের করাটা সুবিধাজনক হবে। সুতরাং আমরা লিখতে পারি ই ইকুয়াল টু, ই মানে আমরা কত জানি? এফ বাই কিউ। এটা তো আমরা জানি ইলেকট্রিক ফিল্ডের সংজ্ঞা অনুযায়ী, মানে কোনো ক্ষেত্রের অভ্যন্তরে একক চার্জের উপর যে পরিমাণ বল প্রযুক্ত হয়, এফ বাই কিউ। তাহলে এফ মানে কত? এফ এর মাত্রা সমীকরণ কত? বলের মাত্রা সমীকরণ আমরা জানি এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই কিউ এর মাত্রা সমীকরণ কত? কিউ মানে হচ্ছে অ্যাম্পিয়ার ইনটু টাইম। তাহলে অ্যাম্পিয়ার টাইম মানে হচ্ছে আমরা জানি আই, আই মানে হচ্ছে কিউ বাই টি। একক সময় যে পরিমাণ চার্জ প্রবাহিত হয়, সেক্ষেত্রে আমরা এর মাত্রাটা যদি লিখতে চাই, তাহলে এখানে আমরা লিখতে পারবো হচ্ছে কিউ মানে হলো আই টি। আই মানে হচ্ছে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারের এ দিয়ে মাত্রা লিখলাম, আর টি মানে টাইম, এটি। দ্যাট ইজ, এখানে কিউ মানে আমরা এটি এটা লিখতে পারি। তাহলে টিটা উপরে গেলে টি টু দি পাওয়ার -3 হয়,
তাহলে সেই ক্ষেত্রে কত হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -3 ইন্টু এ টু দি পাওয়ার -1, এ টু দি পাওয়ার -1, এটা হচ্ছে, তাই হচ্ছে না? এটা হয়। এখন ই এর মাত্রা সমীকরণ আমরা লিখলাম, এবার এইচ এর মাত্রা সমীকরণটা বের করি, দ্যাট ইজ ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে আমরা বের করব। তাহলে এটা এইচ এর ক্ষেত্রে কি হয়, এইচ এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের, আমরা জানি এইচ ইকুয়াল টু বি বাই মিউ নট, তাই না? বি বাই মিউ নট বা মিউ, যাই লেখো লেখো, অসুবিধা নাই। মিউ, তাহলে এখান থেকে বি এর 1/মিউ এখানে থাকলো, মিউ নট দেল যেহেতু লিখছি লিখি মিউ নট। আর বি মানে কত, বি এর মান হচ্ছে মিউ নট বাই 4 পাই রুট ওই ইন্টিগ্রেশন অফ তোমার সামেশন অফ, সরি, আই ডিএল ক্রস আর, ডিএল ক্রস আর, এই সমীকরণটা আমরা লিখলাম আর কি, আর কিউ, বি এর সমীকরণ এটা। এটা আমরা যদি এখানে লিখি তাহলে এখান থেকে মিউ নট কেটে গেল, মিউ নট কেটে যায়, মিউ নট কেটে গেলে এখানে থাকে আমাদের 1/4 পাই ইন্টিগ্রেশন অফ আই ডিএল ক্রস আর ডিভাইডেড বাই আর কিউ, এটা থাকে। এখন এখান থেকে আমরা এর মাত্রা সমীকরণগুলো বসিয়ে ফেলি, দেখা যাক কি হয়। 1/4 পাই, আচ্ছা এটা তো 1/4 পাই, এটা তো হচ্ছে তোমার কি কনস্ট্যান্ট, তাহলে তো এর তো আর মাত্রা সমীকরণ হয় না, কনস্ট্যান্টের তো মাত্রা সমীকরণ হয়নি। যার মাত্রা সমীকরণ হয় সেগুলো আমরা বসাই। তাহলে আই, আই এর একক কি, আই এর ক্ষেত্রে আই কে আমরা কি লিখতে পারি, আই মানে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার এ লিখতে পারি। তারপরে ডিএল মানে এটা এল, এটাও এল, তাহলে কি হবে ওখানে এল স্কোয়ার হবে, তাহলে এ এল স্কোয়ার হলো ডিভাইডেড বাই, এটা কি হবে এল কিউব লেন্থ, এল কিউব হবে, এটা হলো এটার মাত্রা সমীকরণ আমরা পেলাম। তাহলে এখানে কি হলো, এল কিউব আর এল স্কোয়ার কেটে গেলে এখানে থাকে এল টু দি পাওয়ার 1, তাহলে এ এল টু দি পাওয়ার -1, এ এল টু দি পাওয়ার -1, এটা আমাদের কি হলো, এইচ এর মানটা আমরা বের করে ফেললাম, এইচ এর মাত্রা সমীকরণ এটা হলো। সুতরাং আমরা ওই যে আমাদের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে পয়েন্টিং ভেক্টর এর মাত্রা সমীকরণটা কি, দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। তাহলে এই ইকুয়েশন নাম্বার 1 এর মধ্যে যদি আমরা ই ই এর মাত্রা সমীকরণটা আর এইচ এর মাত্রা সমীকরণটা বসিয়ে দেই, তাহলে কি পাওয়া যাবে? তাহলে ফ্রম ইকুয়েশন 1 we can write the dimension of পয়েন্টিং ভেক্টর পি, এটা ইকুয়াল টু, প্রথমে এটা কি আছে ই ক্রস এইচ, ই ক্রস এইচ মানে এইচ, ই এর মান আমরা কত পেয়েছি, ই এর মানটা বসিয়ে দাও, ই এর মানটা হচ্ছে এখানে কত, এম এল টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -1, এম এল টি টু দি পাওয়ার -3, এম এল টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার কত আছে -1, এটা আছে। আর এখানে এইচ এর যে মানটা আছে, এইচ এর মানটা এ এল ইনভার্স, এটা আছে। তাহলে এখানে দেখো আমরা এটা দুইটা যদি আমরা গুণ করে ফেলি, তাহলে এখানে ফাইনালি আমরা কি লিখতে পারবো, এমটা তো আছেই, এম এল স্কোয়ার মানে হচ্ছে এল এল কেটে গেল, তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস, আর এখানে এল টু দি পাওয়ার -1, তাহলে এল এল চলে গেল, এখানে থাকলো হচ্ছে এম, তার মানে এইটা এল আর এলটা চলে গেল, কেটে গেল আর কি, এই এল আর এটা কেটে গেল, আর এই কেটে গেল, দিস ইজ এম টি টু দি পাওয়ার -3, এটা আসলো ফাইনালি, তাই না? তখন এখানে দেখো আমরা এটাকে যদি আমরা একটু মডিফাই করে লিখতে চাই, তাহলে এখানে কি আসে, এটা ইকুয়াল টু, মডিফাই করে যদি লিখতে চাই, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই
যদি আমরা এম এল স্কয়ার এটা যদি শক্তি লিখি, শক্তি, এটা শক্তির মাত্রা সমীকরণ কিন্তু দেখছো, এফ ইন্টু এস শক্তি মানে কাজ, তাহলে এফ এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু এল ডিভাইডেড বাই, এটা যদি লিখতে চাই তাহলে এম এল স্কয়ার বেশি নিয়েছি, এল স্কয়ারটা নিচে নিতে হবে, আর টি টু দি পাওয়ার মাইনাস টু নিচে হচ্ছে করে, তাহলে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান নিচে নিতে হবে, দ্যাট ইজ টি নিচে নিতে হবে, টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি নিতে হবে। দেখো এই দুইটা মিলে এটা হয় কিনা, এটা হয়। কারণ এইটা মানেটা কি, উপরে আমরা শক্তি নিচ্ছি, তাহলে উপরে হচ্ছে শক্তির মাত্রা সমীকরণ, শক্তি, আর নিচে কত, এল স্কয়ার মানে ক্ষেত্রফল, তাহলে এল স্কয়ার ক্ষেত্রফল লেখো, ক্ষেত্রফল ইনটু সময়। তার মানে কি, তার মানে কি হলো, তার মানে এটাকে আমরা লিখতে পারি শক্তি বাই সময়। শক্তি বাই সময় মানে কত, শক্তি বাই সময়, তার মানে কাজ, শক্তি আর কাজ একই জিনিস, এটাকে আমরা বলতেছি একক সময়ে কৃত কাজ ক্ষমতা, ক্ষমতার একক কত, ওয়াট। আর এখানে তো আছে, তাহলে শক্তি বাই ক্ষমতা হচ্ছে ওয়াট, এটা হচ্ছে ওয়াট, ওয়াট, ক্ষমতা হচ্ছে বাই সময় মানে হচ্ছে পার সেকেন্ড, তাহলে ওয়াট পার সেকেন্ড। তো শক্তি বাই সময় মানেই তো হচ্ছে ওয়াট, এটা মানে ওয়াট, আর ক্ষেত্রফল হচ্ছে মিটার স্কোয়ার, তাই না, এটা হচ্ছে মিটার স্কোয়ার। বাবা কি হলো এটা, ওয়াট পার শক্তি বাই সময়, এটা মিলে হচ্ছে ওয়াট, তাহলে ওয়াট পার আর ক্ষেত্রফল মিটার স্কোয়ার, তাহলে ওয়াট পার মিটার স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের একক। তাহলে সেই ক্ষেত্রে আমরা পয়েন্টিং ভেক্টরের এককটাকে লিখতে পারবো কত, ওয়াট পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর। তার মানে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তি প্রবাহিত হয়, যে পরিমাণ শক্তি প্রবাহিত হয় তাকে বলা হবে কি, ওয়াট পার মিটার স্কোয়ার। যেটি যেরকম আমরা সংখ্যাটা দিয়েছিলাম এখানে, যে সংখ্যাটা উপরে দিয়েছি যে কোন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সম্মুখে অবস্থিত, লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তি প্রবাহিত হবে, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ শক্তি প্রবাহিত হবে তাকে বলা হবে পয়েন্টিং ভেক্টর। দ্যাট ইজ পয়েন্টিং ভেক্টরটা হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে শক্তি প্রবাহের হার নির্দেশ করে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু এটা। তাহলে এটা আমরা পেলাম। এখন তড়িৎচুম্বক ক্ষেত্রে শক্তির সংরক্ষণ নীতি, ইলেকট্রোম্যাগনেটিক ক্ষেত্রে শক্তির সংরক্ষণ নীতি, এটা শক্তির সংরক্ষণ নীতিটা মেনে চলতেছে কিনা ইলেকট্রোম্যাগনেটিক ক্ষেত্রটা, এটা আমরা একটু দেখব। এখানে দেখো, এখানে আমরা আমাদের যে মূল সমীকরণ ছিল, মূল সমীকরণ মানে কতদিনে আমরা যে ই করছিলাম যে ইয়ের সমীকরণ তোমার, উম, এই পয়েন্টিং ভেক্টর সমীকরণ আনার জন্য একটা সমীকরণ পেয়েছিলাম, তিনটা ইকুয়েশন ছিল, সেটা ছিল হচ্ছে কত, জে ডট ই, এটা সমান ছিল তোমার জে ডট ই সমান না, জে ডট ই প্লাস, প্লাস হাফ ডেল ডেল টি, তারপর হচ্ছে ই ডট ডি প্লাস হাফ ডেল ডেল টি এইচ ডট বি
এইচ ডট বি প্লাস ডেল ডট ই ক্রস এইচ। এটা সমান হচ্ছে 0। এটা আমাদের মূল ইকুয়েশন ছিল। এখান থেকেই আমরা প্রথম পদ দ্বিতীয় পদ এই পদগুলো মিলে আমরা পয়েন্টিং ভেক্টরটা কি জিনিস সেটা প্রতিপাদন করছিলাম গতদিনে। এই যে মূল সমীকরণটা আছে, এই মূল সমীকরণের যদি আমরা অপরিবাহী মাধ্যমে যদি এইটাই তড়িৎ চুম্বকীয় শক্তি যদি অপরিবাহী মাধ্যমের ক্ষেত্রে হয় তাহলে কি হবে? কারণ আমরা জানি অপরিবাহী মাধ্যমের ক্ষেত্রে আমাদের জে সমান কত? অপরিবাহী মাধ্যমের যে কারেন্ট ঘনত্ব এটা কত? 0। তাহলে সেক্ষেত্রে আমরা এই সমীকরণকে 1 নম্বর সমীকরণকে আমরা কি লিখতে পারি? সেক্ষেত্রে 1 নম্বর সমীকরণে এটাকে লেখা যায়, 1 কে লেখা যায়, 1 নম্বর সমীকরণকে আমরা কি লিখতে পারি? 1 নম্বর সমীকরণকে জে এর মান 0 এখানে, তার মানে ওটা 0 হয়ে গেল। তার মানে আমাদের ফাইনালি যে ইকুয়েশনটা থাকলো সেটা হচ্ছে এই ইকুয়েশন, এটা সমান প্লাস এটা সমান হচ্ছে 0 থাকবে। তাহলে আমরা ওটা লিখে ফেলি। লিখে ফেলো, ডেল ডেল টিটা আগে নিয়ে আসো, নিয়ে আসে এখানে আমরা হাফ ভিতরে ঢুকাই দিলাম এপসাইলন ই। এটা লেখা যায় না? এপসাইলন স্কোয়ার স্কোয়ার, কারণ এখানে আমরা লিখতে পারি এই জন্য যে ডি ইকুয়াল টু এপসাইলন ই আর বি ইকুয়াল টু মিউ এইচ, এটা তো আমরা জানি আগে থেকে। আর আরেকটা জানি পয়েন্টিং ভেক্টর পি ইকুয়াল টু ই ক্রস এইচ, এই তিনটা জানি। এই তিনটা মান ওখানে বসিয়ে দেবো। তাহলে ই ডট ডি এর জায়গায় যদি আমরা বসাই এপসাইলন স্কোয়ার, কারণ ই ডট ই দুইটা ভেক্টরের ডট গুণন, এটা কত হবে? দুইটা ভেক্টরের যদি ডট গুণন করি আমরা তাহলে কি হবে? ই ই কস, একই দিকে যেহেতু কস 0 মানে 1, দ্যাট ইজ স্কোয়ার লেখা যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা স্কোয়ার লিখতে পারি প্লাস হাফ, এখানে হাফ, এটা ওই একই জিনিস পাবো আমরা মিউ এইচ স্কোয়ার প্লাস ডেল ডট ই ক্রস এইচ মানে পি পয়েন্টিং ভেক্টর, তাহলে ডেল ডট পি এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তাহলে এখান থেকে দেখো আমরা এই যে এই ইকুয়েশনটা হাফ এপসাইলন স্কোয়ার প্লাস হাফ মিউ এইচ স্কোয়ার, এটাই তো আমাদের, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত শক্তি, এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রে সঞ্চিত শক্তি। তাহলে তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত শক্তি প্লাস চৌম্বক ক্ষেত্রে সঞ্চিত শক্তি, এই মোট শক্তি। তাহলে মোট শক্তি প্রবাহের হার, এই যে হার ডি বাই ডিটি, একক সময়ে যে পরিমাণ শক্তি প্রবাহিত হচ্ছে সেই শক্তি, এটাকে আমরা লিখতে পারি কি পি দিয়ে লেখা যায়, পি ইউ, শক্তি, মোট শক্তি ইউ। তাহলে ডেল ডেল টি এখানে আমরা লিখবো হচ্ছে ইউ প্লাস এখানে আমাদের কি আছে? পয়েন্টিং ভেক্টরের রাশিটা ডেল ক্রস পি, ডেল ডট পি ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা এটাকে যদি একটু রিসাইজ করে লিখি, ডেল ক্রস পি ডেল ডট পি প্লাস ডেল ইউ ডেল টি, এটা ইকুয়াল টু আমরা লিখলাম কত? 0। এটা হচ্ছে আমাদের উপরটা 1 নম্বর ইকুয়েশন ছিল, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা, একটা দেয়াই আছে, এটা দরকার নাই, দেয়া আছে। এইখান থেকে দেখো ইউ ইকুয়াল টু কত? ইউ মানেই তো হচ্ছে আমাদের এই যে এই সমীকরণটা, মোট শক্তি। তাহলে একে বলা হবে শক্তি ঘনত্ব, দ্যাট ইজ ইউ সমান হচ্ছে হাফ এপসাইলন স্কোয়ার প্লাস হাফ মিউ এইচ স্কোয়ার, এটাকে বলা হবে কি? আমাদের শক্তি ঘনত্ব। তাহলে শক্তি ঘনত্ব একক ক্ষেত্রফলে বা একক আয়তনের মধ্যে যে পরিমাণ শক্তি তোমার সঞ্চিত থাকবে সেটাই হচ্ছে আমাদের শক্তি ঘনত্ব। তাহলে এই 2 নম্বর সমীকরণটা এই চেহারা কার মতো বলতো? এই চেহারা হচ্ছে অবিচ্ছিন্নতার সমীকরণের মতো।
বিচ্ছিন্নতা সমীকরণ বা ইকুয়েশন অফ কন্টিনিউটি। এই চ্যাপ্টার শুরু করার সময় আমরা ইকুয়েশন অফ কন্টিনিউটি পড়ছিলাম, কিন্তু এই সমীকরণের অনুরূপ। ইকুয়েশন অফ কন্টিনিউটির অনুরূপ মানে কি? যেহেতু ইকুয়েশন অফ কন্টিনিউটি এখানে কার কি নির্দেশ করতেছে? এখানে হচ্ছে চার্জের সংরক্ষণতা নির্দেশ করে। ইকুয়েশন অফ কন্টিনিউটি বা অবিচ্ছিন্নতা সমীকরণ ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের ক্ষেত্রে এটা চার্জের সংরক্ষণশীলতা নির্দেশ করে, বুঝছো? নির্দেশ করে। তাই এই ইকুয়েশনটাই কি নির্দেশ করে? এই ইকুয়েশনটাই হচ্ছে আমাদের চার্জের সংরক্ষণশীলতা, মানে চার্জ মানে শক্তি, তড়িৎ শক্তি। তাহলে এটাই হচ্ছে আমাদের কি নির্দেশ করে। অতএব যেহেতু এটা চার্জের সংরক্ষণশীলতা নির্দেশ করে আর চার্জ হচ্ছে তোমার তড়িৎ শক্তি, তাহলে এদের শক্তির সংরক্ষণশীলতা নির্দেশ করে এই ইকুয়েশন, বুঝছো? তাহলে এটা আমাদের গেল যে ইলেকট্রোম্যাগনেটিক ক্ষেত্রে যে শক্তির সংরক্ষণশীল নীতি এটা মেনে চলতেছে ইলেকট্রোম্যাগনেটিক ক্ষেত্র, সেটা আমরা এখান থেকে পেলাম। এখন মুক্ত শক্তি আর একটা টপিকস আমরা একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে মুক্ত শক্তি কি, ফ্রি এনার্জি। মুক্ত শক্তি ধারণা। তো মুক্ত শক্তি ধারণাটা কি, বা ফ্রি এনার্জি, কনসেপ্ট অফ ফ্রি এনার্জি, এটার হচ্ছে যে ডাইইলেকট্রিক পদার্থের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটা হচ্ছে একটা ডাইইলেকট্রিক পদার্থ আছে, ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল বা ডাইইলেকট্রিক্সও বলে, ডাইইলেকট্রিক্স। ডাইইলেকট্রিক্সের যে পরাবৈদ্যুতিক ধ্রুবক, এই মানটা কার উপর নির্ভর করে? এই মানটা নির্ভর করে তো হচ্ছে টেম্পারেচারের উপর। টেম্পারেচার, তাপমাত্রার উপরে সাধারণত নির্ভরশীল হয়। তো এই পরাবৈদ্যুতিক পদার্থটা এটা কি করে? তড়িৎ শক্তি, এর ভিতরে যদি তড়িৎ যায়, কারেন্ট ফ্লো হয় বা চার্জ ফ্লো হয়, এই তড়িৎ শক্তিকে কি করে? শোষণ করে। তাহলে এটা হচ্ছে তড়িৎ শক্তি শোষণ করে। স্বাভাবিকভাবেই যদি তড়িৎ শক্তি মানে হচ্ছে যে চার্জ ফ্লো হয় কোনো পদার্থের মধ্য দিয়ে, তাহলে সেটা কি করবে? ওই শক্তিকে শোষণ করবে। ফলে শক্তিকে শোষণ করা মানে কি? এর তাপমাত্রা কি করবে? তখনই শক্তি শোষণ করবে এটা, আর তাপমাত্রা রাইজ করবে, তাপমাত্রা বৃদ্ধি হবে। কাজেই পরাবিদ্যুতের যে পোলারায়ন সেটা সমষ্ণ আহ, প্রক্রিয়ায় আহ, সমষ্ণ প্রক্রিয়ায় রাখতে, এটাকে যদি আমরা সমষ্ণ প্রক্রিয়ায় রাখতে চাই, সমষ্ণ প্রক্রিয়া রাখা মানে কি? টি কনস্ট্যান্ট, উষ্ণতা সমান। তাহলে সমষ্ণ প্রক্রিয়া যদি আমরা রাখতে চাই, তাহলে আমাদের এখানে কি একটা তাপ গামলা বা একটা তাপ গ্রাহক বা একটা সিঙ্কের প্রয়োজন হবে। এর সাথে একটা সিঙ্কের প্রয়োজন হবে। কারণ এখানে তো তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? তাপটা আমাদের বাইরে ছেড়ে দিতে হবে এখান থেকে, নাকি? তাহলে তাপ বাইরে ছেড়ে দেবো মানে একটা তাপ গ্রাহকের দরকার হবে, দ্যাট ইজ সিঙ্ক, বা তাপ গ্রাহকের দরকার হবে। তাপ গ্রাহকে আমরা তাপটা ছেড়ে দেব কেন? কারণ হচ্ছে টেম্পারেচার আমরা কনস্ট্যান্ট রাখতে চাই, সমষ্ণ প্রক্রিয়া ঘটনা ঘটাতে চাই। কাজে তড়িৎ শক্তি সম্পূর্ণরূপে তোমার কিসেতে বাহ্যিক কার্যে ব্যবহার হয় না। তড়িৎ শক্তির কিছু অংশ কি হয়? তাপে রূপান্তর হয়। তাহলে এখানে যে তড়িৎ শক্তি যাচ্ছে, বোঝাই যাচ্ছে
যে সম্পূর্ণ শক্তিটাই কাজে রূপান্তর হবে না, কিছু অংশ কি হবে, তাপ উৎপাদন হয়ে যাচ্ছে, এখান থেকে যে তাপ উৎপাদন হচ্ছে এই হিট উৎপাদনে ব্যয় হবে। তাহলে ওই যতটুক শক্তি আমাদের কাজে রূপান্তরিত হয়, কাজে রূপান্তরিত শক্তি, ওই কাজে রূপান্তরের শক্তিটাইকেই বলা হবে কি এনার্জি, ফ্রি এনার্জি বা মুক্ত শক্তি। এটা আমরা তাপগতিবিদ্যার আলোকে এই কথাটা আমরা বলতে পারি, বুঝছো? তাহলে তাহলে পরাবৈদ্যুতের উপস্থিতিতে, ওখানে যদি পরাবৈদ্যুতিক বিদ্যুৎ আমরা রাখি, তাহলে তার উপস্থিতিতে শক্তির যে মুক্ত শক্তির যে ইকুয়েশনটা আমরা পাবো সেটা কত পাবো, সেটা হচ্ছে ইউ টোটাল শক্তি, হয়ে যে আমরা এর আগে লিখছি যেটা, সেটা হচ্ছে তড়িৎ শক্তির জন্য যে লিখি, তাহলে হাফ ই ডট ডি ইন্টু আয়তনে পাবো, তাহলে আয়তন ডিভি, ভিডিভি হাফ, এই দেখো কোনটা, এটা হচ্ছে তড়িৎ শক্তি, যেহেতু তড়িৎ শক্তির ক্ষেত্রে কোন ইকুয়েশনটা আমরা লিখতে পারবো, এই যে হাফ, এই যে এইটা, এই যে এইটা তড়িৎ শক্তি, তাই না? এটাই তো, এটা আসলো তড়িৎ শক্তিতে। তাহলে হাফ ই ডি, এটাকে যদি মোট শক্তিতে ইন্টিগ্রেশন লিখতে চাই ওই নির্দিষ্ট আয়তনের ক্ষেত্রে, তাহলে আমাদেরকে ভলিউম ইন্টিগ্রেশন করা লাগবে, এবং আমরা মুক্ত শক্তির পরিমাণ পাবো হচ্ছে ইউ ইকুয়াল টু ওই তড়িৎ ক্ষেত্রে যে পরিমাণ শক্তি সঞ্চিত হবে সেই শক্তিটাই আমরা এখানে ইকুয়েশনতে লিখবো, এবং এটাই হচ্ছে মুক্ত শক্তিকে সূচিত করবে। তাহলে যে সকল বস্তুর পরাবৈদ্যুতিক ধর্মাবলী তাপমাত্রার উপর নির্ভরশীল, যেরকম এটা তাপমাত্রার উপরে নির্ভরশীল, যে সকল পরাবৈদ্যুতের বা বস্তুর তোমার পরাবৈদ্যুতিক ধর্মাবলী তাপমাত্রার উপর নির্ভরশীল, তাদের মোট শক্তি বলতে আমরা কি বুঝবো, তাদের মোট শক্তি মানেই হচ্ছে আমাদের কি শক্তি, মুক্ত শক্তি, বুঝছো? এটাই হচ্ছে আমাদের মুক্ত শক্তির কনসেপ্ট। জি স্যার। তাহলে আমরা এই মুক্ত শক্তির কনসেপ্ট, মুক্ত শক্তি দিয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব মোটামুটি প্রতিপাদন করব, তার নাম হচ্ছে থমসনের তত্ত্ব বা থমসনস থিওরাম। থমসনের তত্ত্বের বিবৃতিটা কি? এই বিবৃতিটা হচ্ছে সাম্যাবস্থায় সাম্যাবস্থায় ওই যে আমরা পরাবৈদ্যুতিক মাধ্যমে কোনো সিস্টেমের বা কোনো ব্যবস্থার মুক্ত শক্তি মুক্ত শক্তি হলো ম্যাক্সিমাম বা চরম, চরম বা ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম আমরা যে মুক্ত শক্তিটা পাবো, তাহলে ওটা ম্যাক্সিমাম কখন হবে, ম্যাক্সিমামটা হবে হচ্ছে যখন সাম্যাবস্থায় কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমে কোনো ব্যবস্থাটা সাম্যাবস্থানে থাকবে, সাম্যাবস্থায় আমরা চরম মানটা পাবো তোমার মুক্ত শক্তি। ওই মুক্ত শক্তিটা আমরা চরম মান পাবো যখন ওই কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমে কোনো ব্যবস্থা সাম্যাবস্থায় থাকবে, বুঝছো? তাহলে আমরা লিখতে পারি যে মুক্ত শক্তির পরিবর্তন কোন সিস্টেমের, যদি আমরা এরকম ধরি যে কোনো সিস্টেম একটা বিবেচনা করি এবং ওই সিস্টেমের মধ্য দিয়ে যদি সাম্যাবস্থায় থাকে সিস্টেমটা,
এবং সিস্টেমের মোট চার্জ যদি অপরিবর্তিত থাকে, তাহলে কোনো সিস্টেম সাম্যাবস্থায় থাকলে এবং তার